আসসালামু আলাইকুম। যথারীতি আজকে আমরা ঢাকা থেকে এসআর পরিবহন করে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে এই যাত্রার উদ্দেশ্য হচ্ছে দুবলহাটি রাজবাড়ি দেখতে যাওয়া। তো যথারীতি আমরা ফুড প্লেসে রাতে থামালো গাড়িটা, আমরা হালকা একটু খেয়ে দিয়ে নিলাম। এটা হচ্ছে ফুড প্লেস। এরপরে গাড়ি আমাদেরকে নামিয়ে দিল নওগাঁর যে সদর আছে সেখানে নামিয়ে দিল। আমরা একটু রেস্ট নিলাম, তারপর আমরা খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম। তো শুরুতে দেখলাম গরম গরম এই মুরগিটা আলু দিয়ে রান্না করে তারা আমাদেরকে যখন প্রেজেন্ট করছে খুবই ভালো লাগছে। আহা দেখেন ধোঁয়া উঠতেছে একদম সকাল, এই ঠান্ডা ঠান্ডা সকালেই খাওয়ার। আর সাথে ছিল পরোটা তেল ছাড়া। তো এই তেল ছাড়া পরোটাগুলোর সাথে যখন আমরা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল। তো তারপর মনে হলো যে না, খাওয়াটা খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেকগুলা আপনার পিস ছিল, মোটামুটি 200 টাকার মধ্যে এই খাবারটা আমাদের হয়ে গেল আর কি। ঠিক আছে, সকালের যে নাস্তাটা আমরা করে নিলাম ঝটপট, তারপরে একটা মিষ্টি না খেলে তো হয় না ওখানকার। এই গরম গরম মিষ্টিগুলো যখন সকালে, আহা আহা, মানে সত্যি কথা বলতে গেলে মানে মিষ্টিগুলো যে কেন এত বেশি মানে লোভনীয় সেটা না খেলে বুঝতে পারবেন না। তো তারপরে আমাদের ক্যাপ্টেন, ওনাকে আমরা ভাড়া করেছি এই দোবলহাটি রাজবাড়িতে যাওয়ার জন্য। তো উনি রওনা দিল এই মেন সদর থেকে এদিক দিয়ে যেতে হবে 100 টাকা ভাড়া। তো ওনাকে একটু বেশি দিতে হবে, 120 টাকা 30 টাকা। এই যে হাসিব বসে আছে। তো উদ্দেশ্য হচ্ছে দোবলহাটি রাজবাড়িতে যাব। এই দোবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছর প্রাচীন একটা স্থাপনা। দোবলহাটি জমিদার ছিল। এই পাশে আপনি দেখছেন বিল, বা এটাকে যমুনা নদীর একটু তীর ঘেঁষে বলা হয়। কি সুন্দর একটা সকালের চাঁদ, সরি সকালের সূর্য, নট চাঁদ, আমি ভুল বলে ফেলছি। এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমরা যাচ্ছিলাম, এই পথগুলো খুবই ভালো লাগছিল সকাল সকাল। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা যাব হচ্ছে দোবলহাটি রাজবাড়িতে। ওই রাজার যে শাসন ছিল পুরা এরিয়া জুড়ে সেটাও আমরা দেখবো আর কি। হ্যাঁ, যে আসলে কতটা এরিয়া, এইটা হচ্ছে মানে দোবলহাটি রাজবাড়ি। যেটা কথা বলতেছিলাম যে দোবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দোবলহাটি জমিদার বাড়ি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশে। এটা হচ্ছে সেই দোবলহাটি রাজবাড়িটা আর কি। ঠিক আছে, তো 1892 খ্রিস্টাব্দে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সহপরিবারে ভারতে চলে যায়। আর রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল এই প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। তো এই জন্যই এই দোবলহাটি রাজবাড়িটা মানে দেখতে যতটা বাইরে থেকে মানে অনেক সুন্দর আর ভালো লাগছিল, যে ট্রেডিশনালের একটা ছোঁয়া, ঐতিহ্যের একটা ছোঁয়া যাকে বলে। আসলে এটার বেশি রক্ষণাবেক্ষণের কাজটা একদম কমই ছিল, আমি যা দেখলাম। মানে এটাতে আসলে তেমন রক্ষণাবেক্ষণ করছে না কেউ, জাস্ট অ্যাজ এ যেভাবে আছে ওভাবে আছে। আর এই দিঘিটাতে লোকাল মানুষদের সাথে কথা বলে যেটা মনে হলো, বলতো রানীরা নাকি এক এক দিঘিতে গোসল করতো। আর এটা হচ্ছে দোবলহাটি রাজবাড়ির রাজার যে আপনার, তো এরপরে হচ্ছে এই দিঘিটা আমি দেখছিলাম যে রাজার যে স্ত্রীরা নাকি রানীরা এখানে গোসল করতো। দেখেন কত বড় একটা এরিয়াতে এক একজন এক এক জায়গায় নাকি গোসল করতো। তো এটা লোকাল মানুষরা বলছে, তারা এই তথ্যগুলো জানতো। তো আসলে কোনো কিছু না জেনে বলাটা উচিত না, লোকাল ওই মানুষরা বলছে। তারপর আমি কিছু কিছু তথ্য পড়ে দেখলাম আর কি, যে 1892 খ্রিস্টাব্দের জমিদার যে প্রথাটা ছিল সেটা বিলুপ্ত হওয়ার পরে তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যাওয়ার পর এই ব্যাপারগুলোতে আসলে কেউ এতটা বেশি খবর রাখে নাই। তো আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম বা এগুলো দেখানোর চেষ্টা করছিলাম যে একটা জমিদার বাড়ি বা একটা রাজার মানে যে মানে সম্পত্তিগুলো আসলে তখনকার যে একটা মানে কত বেশি মানে দর্শনীয় ছিল, সেটা আপনারা ভিতরে না গেলে বুঝবেন না। এখন তো এটা আসলে রক্ষণাবেক্ষণের অবস্থা খুবই খারাপ। আমি দেখেছি এটা ভিতরে অনেকগুলা মানে এরিয়া জুড়ে এটা, হ্যাঁ, তো বলাই হয়েছে যে এটা 5 একর এলাকা জুড়ে বিশাল এই প্রাসাদটি বর্তমানে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছেন, তারা আসলে কেন এটাকে রক্ষণাবেক্ষণ করছে না। এটা চাইলে কিন্তু আপনি টিকিট দিয়েও দেখার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করতে পারে যদি এটাকে রক্ষণাবেক্ষণ করা যায়, কিন্তু আসলে এটা এমন একটা অবস্থা হচ্ছে অনেক কিছু খুলে নিয়েই গিয়েছে অনেকে। তো এটা আসলে মাঝখানে যে মানে দরজাটা দেখছেন, মানে আমার কাছে খুব ভালো লেগেছে যে এন্ট্রি, মাঝখানে যে একটা এন্ট্রি আছে, এই এন্ট্রিটা খুবই সুন্দর। ভিতর থেকে তো এই মানে সূর্যের যে উকি সকালের, এটা তো আসলে অন্যরকম একটা ভালো লাগে। তো
এই পার্শ্ব প্রাসাদগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। 4K দিয়ে ভিডিও করা, আসলে পুরা ক্যামেরাতে মনে হচ্ছে যে একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন সবগুলো জিনিস দেখা যাচ্ছে। তো যথারীতি আমরা চেষ্টা করেছি আসলে পুরো প্রাসাদটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। আমাদের এই ভিডিওগুলো দেখানোর একটাই বড় কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো করে থাকি হচ্ছে ট্রেডিশনালকে চিন্তা করে, যে ঐতিহ্যের ছোঁয়া যেখানে আছে সেখানে আমরা চলে যাই। আমরা প্রথমে চলে গিয়েছিলাম ঢাকা থেকে, ঠিক রওনা দিয়েছিলাম সকালে এসআর এই আপনার বাসের টেকনিক্যাল কল্যাণপুর থেকে, ঠিক আছে। ওখান থেকে আমরা উঠলাম, উঠে কল্যাণপুর থেকে ঠিক 5:30টার মধ্যে আমাদেরকে নওগাঁ মেন সদরে নামিয়ে দেওয়ার পর আমরা ওখান থেকে 150 টাকা ভাড়া নিয়ে এই জমিদার বাড়িতে চলে আসি। তো আপনারা চাইলে ওখান থেকে 700 টাকা ভাড়া নিয়ে আমরা নন এসিতে আসছি, কারণ শীতের কারণে এসিতে একটু হাঁসফাঁস লাগে, এই জন্য খুব তাড়াতাড়ি। আর সার্ভিসটা খুবই ভালো লেগেছে, এসআর সার্ভিস ওদের বাসটা। তো ঠিক আছে, তাহলে এখন আমি একটু বলে নিই এই এই প্রাসাদের আসলে মানে ভিতরে তিনটা, এ পাশে একটা, ওই পাশে একটা, ডান পাশে একটা, তিনটা এইভাবে প্রাসাদ রয়েছে ভিতরে আরও। তো এগুলো আসলে আপনি না গেলে বুঝতে পারবেন না। দেখতে বাইরে থেকে দেখতে আসলে মনে হয় যে কিছুই না, কিন্তু ভিতরে গেলে আসলে অনেক কিছু দেখা যায়, দেখার মতো যে আসলে এটা কত সুন্দর করে, কত স্ট্রংলি ওই সময়কার সময়টাতে রাজারা এই প্রাসাদটি তৈরি করে, যেটাকে এখন দোবলহাটি দুবলহাটি বলা হয়। হ্যাঁ, যথারীতি দুবলহাটি রাজবাড়ি বলা হয়, আমার যদি ভুল না হয় দুবলহাটি রাজবাড়ি। তো এটা তো আমি প্রথমে আপনাদেরকে বললাম প্রায় 200 বছরের প্রাচীন একটি স্থাপনা। তো হাসিব হেঁটে হেঁটে দেখছে ভালো লাগছে, আমরা যেখানে ঐতিহ্য পাই খুঁজে চলে যাই। তো এখান থেকে বের হয়ে যাব আমরা। এখন আমরা যা আমাদের মেন টার্গেট হচ্ছে কোথায়, আমরা আপনাদেরকে বলছিলাম আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে কোথায়, পাহাড়পুরে বৌদ্ধবিহারে। তো আমরা শহর থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারে যাওয়ার জন্য আমরা বাস স্ট্যান্ডে চলে যাব, সার্কিট হাউস নওগাঁর এই নিচের এই সাইনবোর্ডটিই আমরা সামনে চলে যাব। তো যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা পাহাড়পুরে যেতে হলে আপনাকে এখানে আসতে হবে, সেই জায়গাটার নাম হচ্ছে, আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বালুডাঙ্গা বাস স্টেশন। তো বালুডাঙ্গা বাস স্টেশন থেকে এখানে জয়পুরহাটের যে গাড়িগুলো আছে, এই যে লোকাল একটা বাস জয়পুরহাটের 100 টাকা দিয়ে দুইজন যেতে পারবেন 50 টাকা করে। তো আমাদের থেকে 50 টাকা করে রেখেছে, গাড়ি চালু হলো, যাচ্ছে গাড়ি, বসে 55 মিনিট। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। ঠিক 55 থেকে 1 ঘন্টার ভিতরে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারের এই স্থানে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে আমরা এখন একটা অটো বা একটা রিক্সাগুলো যেটা দিয়ে যেতে হয়, এই যে এই মামাকে আমরা হায়ার করেছি যাওয়ার জন্য, 10 টাকা লাগবে ভাড়া। তো উঠে গেলাম, হাসিব উঠে গেল যথারীতি। হাসিব সবসময় রেডি থাকে, মানে হুট করে উঠে যায়। তো আমি দেখাচ্ছি যে এই রাস্তা দিয়ে আমরা যাব, আস্তে আস্তে এগিয়ে যাব। তো আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে পাহাড়পুর, যেটা পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা হয়। এটি আসলে 300 বছর ধরে, বাইরে থেকে আমি দেখাচ্ছি যে বাইরে থেকে এভাবে বেষ্টনী দিয়ে রাখা আছে। এটা অনেকগুলো ইতিহাস আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো। আসলে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ইতিহাস নিয়ে এত কিছু বলার মতো ওইরকম আসলে আমাদের মনে থাকে না। তারপর আমরা চেষ্টা করি যেহেতু ঐতিহ্য নিয়ে আমরা ঘোরাফেরা করতে, যেখানে ঐতিহ্যের ছোঁয়া আছে সেখানে আমরা চলে যাই। আমরা ঢাকা থেকে চলে গিয়েছি দেখেন আজকে নওগাঁর এই ঐতিহ্যবাহী সবগুলো জায়গায় স্থানগুলো দেখার জন্য আর কি, ঠিক আছে। তো আমি চলে আসছি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক এই জাদুঘরের সামনে, যেটাকে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার হিসেবে চিনি। তো এটি মূলত কত বছর কি আমরা সেটা পরে বলবো। প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। আজকে হাসিব দাঁড়িয়ে আছে, টিকিট নেবে, টিকিট নেওয়ার পর আমরা এখানে ঢুকতে পারবো। সো যথারীতি সবগুলো জায়গাতে এখন 30 টাকা করে রাখে। সো এই ছিল টিকিট, সবগুলোর একই রকম, যেটা গভর্নমেন্ট ইস্যুস। সো টাকা 30 টাকা করে 2টা টিকিট নিয়ে নিলাম আমরা একজন করে। তো এখানে সুন্দর করে লেখা আছে এটা বুদ্ধবিহার, জাদুঘর, রেস্ট হাউস, ফুড কোর্ট, মসজিদ, যে 6টা জিনিস এখানে আছে। প্রথমে ঢুকতে আপনাকে দেখায় দেবে। তো শুরুতে আপনাকে এন্ট্রিটা হচ্ছে এটা, আপনি বুদ্ধবিহারে, পাহাড়পুর বৌদ্ধবিহারে ঢুকলে আপনাকে এইভাবে দেখাবে। হ্যাঁ, তো আমরা বুদ্ধবিহারে ঢোকার পর এখানে পাহাড়পুর বুদ্ধবিহারটা কী বা কবে কী হয়েছে বা খনন করা হয়েছে, ঠিক আছে। তারপর 1923 খ্রিস্টাব্দে থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় খননের ফলে, ঠিক আছে, এখানে একটি গুপ্ত যুগের, এটা সব কিছু এখানে বলে আর কি, ঠিক আছে, কত শতকের মধ্যে কাজগুলো ছিল। তো এত কিছু বলতে গেলে স্টোরি আপনার অনেক বিরক্ত লাগতে পারে, শুধু আমি সংক্ষেপে আপনাকে যদি বলি, সেটা হচ্ছে একটু পরে আমরা আপনাকে বলতে যাব যে এই পাহাড়পুর পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয়, কারণ এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। তো
তো এটা আমরা একটু একটু আগাবো, এদিক দিয়ে এগিয়ে গিয়ে আমরা খুব সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা লেগেছে পুরোটা ঘুরতে। হয়তো আমরা ভিডিওতে অনেক শর্ট করে দিয়েছি সবার বোঝার ক্ষেত্রে, অনেকে যেন বিরক্তি ফিল না করেন। খুবই সুন্দর, মানে দর্শনীয় একটা জায়গা, মানে মন ভরে যাবে যে এই যে ঘুরতে যান। এলাকাটা এত পরিমাণ সুন্দর। এইটা হচ্ছে সেই বুদ্ধ বিহার, যেটাকে আমরা পাহাড়পুর বুদ্ধ বিহার বলছি। তো বলতেছে যে এটি 300 বছর ধরে বুদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই শুধু নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। তাহলে বুঝেন, আমরা অনেকে যারা আমাদের বাংলাদেশ সম্বন্ধে জানি না, ভুল ধারণা, দেখেন কত পৃথিবীর অনেক বড় বড় জায়গা থেকে এসো আমাদের এই বাংলাদেশের বুদ্ধরা এখানে এসে কী করতো, ধর্মচর্চা করতো। তো পুরোটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম, এই এরিয়াতে অনেক সুন্দরভাবে গুছানো আছে, পরিষ্কার, সব কিছু ভালো লাগছে। তারপর আমি আস্তে আস্তে যাচ্ছি, মনে হয় যে কী একটা ভালো লাগা কাজ করছে, যে পরিষ্কার একটা সবুজ জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, যে আমার সামনে থেকে দেখা যাচ্ছে। এখানে অনেক স্টুডেন্টরাও আসছে পিকনিক করার জন্য। তো বিহারটি আসলে কি বা কেন, এর আসলে কয়টা ঘর ছিল একটু আমি আপনাকে বলার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো এই 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 বিহারের আসলে চারপাশে একটু আগে গেলে আসলে ফুলের খুব সুন্দর একটা, এটা আর্টিফিশিয়ালি নিজেরা করে নট আর্টিফিশিয়াল, মানে এটা তৈরি করা আর কি, ঠিক আছে। অনেক জায়গায় এখন, ওই দিন আমরা কুমিল্লা যেটা গিয়েছিলাম শালবন বিহারে, ওখানেও ছিল আর কি, আমরা দেখেছিলাম ওখানে যে বিহারটা ছিল, ওখানে এভাবে আপনাদের কী ছিল, ফুলের ইতানটা ছিল আর কি, ঠিক আছে। ওইটা একটা ঐতিহ্যবাহী। তো আমরা এখানে বগুড়া আরও একটা ছিল, আমরা চেষ্টা করবো কখনো যদি আমাদের সম্ভব হয় আমরা ছোটো ছোটো এই ইতিহাসগুলো আপনাদের সাথে তুলে ধরার মধ্য দিয়ে যেন আপনাদেরকে সুন্দরভাবে সেটা জানাতে পারি, A to Z যেন আপনাদের কাছে সহযোগিতা করতে পারি, এই তথ্যগুলো যেন আপনি সঠিকভাবে জানতে পারেন। তো এখানে দেখেন ফুলের যে সৌন্দর্য আছে, এটা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এখানে ট্যুরিস্ট পুলিশ সবসময় থাকে, এই যে ট্যুরিস্ট পুলিশটা গার্ড দিচ্ছে, খুবই একটা সিকিউর পুল, মানে জায়গা হিসেবে সবাই চিহ্নিত করতে পারে। তো দেখেন এরিয়াটা কত বড়, আমি আপনাকে একটু শুধু ক্যামেরাতে দেখাচ্ছি, আমার ক্যামেরাতে মনে হচ্ছে জায়গা নিচ্ছে না, এত বড় এরিয়া। সিঁড়ি দিয়ে উঠে দুই পাশের যে কোনো পাশে আপনি যেতে পারবেন, এই যে। তো বলা হচ্ছে বিহারটিতে সর্বমোট 177টি ঘর আছে, যেটা আমি ওই দিন কুমিল্লাতে যেটা ছিল ওইটা আমি বলেছি। আর এটা তথ্যটা দেখেন যে এই বিহারটিতে 177টি ঘরে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন। বিহারের ঠিক মানে যেটা মাঝখানে আছে, মাঝখানে যে শোভা যে আপনি বাড়িয়েছে একটি মন্দির, যার দৈর্ঘ্য ছিল কত, 400 ফুট ও প্রস্থ ছিল 350 ফুট, এবং মন্দিরটি প্রায় আপনার 70 ফুট উঁচু। মন্দিরের বাইরের দেওয়ালে বুদ্ধ এবং হিন্দুদের বেশি মূর্তি এবং পোড়া মাটির বেশি কিছু পলক স্থান পেয়েছেন। তো আসলে এটা বলা, আসলে বিহারটির মেন ইস্যুটা এখানে বলা আর কি, ঠিক আছে। তো এটা আসলে বলতে গেলে এটা তো ইতিহাসের শেষ নেই, ঠিক আছে, এটা ইতিহাসের শেষ নেই। বাট আমার কাছে মনে হয়েছে যে এই বিহারটি হ্যাঁ মানে এত পরিমাণ মানে জনপ্রিয়, হ্যাঁ, যে পাহাড়পুরে পৃথিবীর বলতেছে যে সবচেয়ে মানে বড় বুদ্ধ বিহার বলা হয়। তো দেখেন দূর থেকে দেখলে অনেক মানুষ এখানে আসে, খুবই ভালো লাগছে। আসলে এগুলা বাংলাদেশের একটা মানে ঐতিহ্যের যে ছোঁয়াগুলো আছে, হ্যাঁ, বিহারের ভিক্ষুক কক্ষে কী বলা আছে, প্রতিটা বাহুর মধ্যস্থলে পৃথক তৈরি, এটা যেমন সুন্দর করে লেখা আছে 177টি, ঠিক আছে, হ্যাঁ, কক্ষ আছে। তো প্রতিটা কক্ষের অভ্যন্তরীণ পরিমাণ 4 দশমিক জল আপনার 26 মেবি। তো এই জন্যই বলা হয়েছে আসলে আপনি যদি পাহাড়পুরে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে ওই যে আমি যেখান থেকে দেখিয়েছি, হ্যাঁ, ওই ওই আপনার বাস স্টেশন থেকে এখানে খুব সুন্দরভাবে 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। আবার সেম বাস দিয়ে আপনি নওগাঁতে চলে আসতে পারবেন। তো হাসিব যথারীতি দেখছে, আমি আবারও দেখাচ্ছি, মানে ভালো লাগছে আসলে প্রতিটা জিনিস। তারপর আমি বললাম আমাকে একটু নাও, কারণ যে ভিডিওটা করছে তাকে যদি না দেখে যে আসলে অনেক সময় অনেকে মানে ভুল থাকে যে আসলে উনি যে ভিডিওটা করছে উনি আসলে আছে কিনা। তা আমি হচ্ছে এই সোহেল নিজাম, আমার ব্লগ থেকে আপনারা দেখছেন। যারা আমাদের ব্লগগুলো দেখবেন একটু শেয়ার বা কমেন্টস করে দিবেন, তাহলে পরবর্তীতে আমরা অন্য ভিডিও দিতে উৎসাহিত হব। আপনাদের আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো আসলে দেওয়ার একটা উদ্দেশ্য, আমরা দেখেন কত কষ্ট করে ভিডিওগুলো করি। তো একটা বড় কারণ হচ্ছে যেন আপনারা আমাদের থেকে এই দর্শনীয় স্থানগুলো দেখে আপনারা যেন গিয়ে শান্তি পান, বা কোনো প্রকার যেন মিস ইন্টারপ্রেট না হন, বা কোনো প্রকার যেন ভুল তথ্যের কারণে আপনি যেন এই ঘোরাগুলো থেকে মানে মানে বিতাড়িত না হন, বা আপনি যেন নিজে উৎসাহিত হন
আমরা আপনাকে আজকে শেয়ার করেছি, যার শেয়ারের ফলে আপনারাও বন্ধুদেরকে নিয়ে যখন ঘুরতে যাবেন তখন আপনাদেরও ভালো লাগবে। তো যথারীতি আমাকে স্টিলের মতো দাঁড় করিয়ে রেখেছে আমাদের যথারীতি আমাদের হাসিব সাহেব, ও ঘুরে ঘুরে দেখাচ্ছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমাদের এই আমার পিছনে অনেক স্টুডেন্টরা এই বিভিন্ন স্কুল বা কলেজ থেকে আসছেন, তারাও ফটোশ্যুট করছেন। আর আমি একটু দেখাচ্ছি এটাকে কাছ থেকে, যেটা আসলে মানে সৌন্দর্যটা দেখেন, নিচের যে কারুকাজ করা, ঠিক আছে। আসলে এটা হিউজ একটা এরিয়া নিয়ে করা, বললাম না এত বড় এরিয়া, আসলে মানে অনেক বড় একটা এরিয়া। তো এটা আমি কাছে থেকেও দেখাচ্ছি, এটা মানে শৈল্পিকের একটা ছোঁয়া যে ছিল ভাই, এটা আসলে চিন্তা করার মতো না, ঠিক আছে। তো এটা হচ্ছে সে, আমি বাম পাশ ডান পাশ সব দিকে থেকে দেখাচ্ছি যেন আপনাদের দেখতে বা এটাকে কোনো অংশে যেন আপনাদের কমতি মনে না হয় যে আমি সব দিক থেকে দেখতে চাই, এটা ওই পাশ থেকে কেমন এই পাশ থেকে কেমন, আমি সব দিক থেকে দেখানোর চেষ্টা করছি। এবং নিচে জুম করে দেখাচ্ছি কেন, মানে কাজগুলো যে এত নিখুঁতভাবে ডিজাইন করেছে, আসলে আমি অবাক হয়েছি যে একটা যারা কাজগুলো করে, হ্যাঁ, তারা যে কত কষ্ট করে এই জিনিসগুলো বুদ্ধি এই মন্দিরগুলো তৈরি করে বা বিহারগুলো তৈরি করে। আসলে এটা অকল্পনীয়। মানুষ যুদ্ধের পরে বা যুদ্ধের আগে যতই আমাদের ঐতিহ্যের এই ছোঁয়াগুলো আমাদের কাছে রয়ে গিয়েছে, এগুলো যদি আমরা সংরক্ষিত না করতে পারি, হাসিব একদম দেখে বলতে স্যার এত ভালো লাগছে যে এগুলো এত সৌন্দর্য, মানে ট্যুর না করলে আসলে মানুষের ব্রেন ক্লিন হয় না, যে আসলে বলা যায় না। আপনি যতই বেশি ঘুরবেন আপনার ততই আপনার কাছে ভালো লাগবে। দিন শেষে আপনি অনেক কাজ করবেন, কিন্তু আপনি ঘুরলে ফিরলে আপনার কাছে অনেক ব্রেন ফ্রেশ হয়ে যাবে। তো যেহেতু আমরা অফিসিয়াল কাজে গেছি এবং আমাদের ট্যুরের প্ল্যানটাও হয়ে গেল, তো আমাদের সব দিক থেকে আমি এটা দেখাচ্ছি যে এটা এরিয়াটা দেখেন, ওরে বাবা কত বড় একটা এরিয়া। মানে আপনি ঘুরতে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যাবে পুরো এরিয়াটা, যে আপনি হেঁটে হেঁটে ঘুরতে চান। অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পাহাড় পর্বত বিহারটা তৈরি করা হয়েছে। তো আসলে এখানে এত তথ্য, এত কিছু আসলে বলতে গেলে আপনাদের বিরক্ত হয়ে যাবেন। তো আপনি আসলে ঘুরে আসে বা দেখে আসলে সবচেয়ে বেশি আপনার ভালো লাগবে। আর যদি প্রিয় মানুষকে নিয়ে যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, সময়টাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি বিকেলবেলা যেতে চাই, তাও কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। মানে দুপুর দিকটাতে, কারণ যেহেতু এটা খোলা একটা এরিয়া, অনেক বেশি রোদ পড়ে। আর শীতকালে যেহেতু রোদেরটা মিষ্টি রোদে ছোঁয়াতে আপনার মন ভরে যাবে, কারণ এটা হচ্ছে একদম মানে শীতের মানে আবহাওয়ার সাথে খুবই মানে একটা অন্যরকম মানে ঢেউ খেলে নিজের মনের সাথে যদি বলতে যাই। তো এই জিনিসগুলো আসলে দেখেন বাম পাশ থেকে আমি যখন দেখাচ্ছি মনে হয় যে কী পরিমাণ একটা মানে লাইট, হ্যাঁ ভালো লাগছে। তো আমরা যথারীতি খাওয়ার জন্য অনেক হাঁটাহাঁটি করে পেটে খিদে লেগেছে। এটা খুব নাম করা হাজির নজিরপুর হোটেল বলা, এটার কালাভুনা নাকি সবচেয়ে বেশি বিখ্যাত। চলেন এটা আমরা ভিতরে যাই। তো প্রথমে ওরা আমাদেরকে অনেকগুলো ভর্তা দিয়েছে, যথারীতি ভর্তাগুলো অনেক টেস্ট। আমি যদিও ভর্তার উপরে টেস্টিং ছিলাম না, আমার মেন উদ্দেশ্য হচ্ছে এদের কালো ভুনাটা দেখতে কেমন হয়। তো যথারীতি ওদের যে চাউল বা ওদের যে ভাতগুলো দিয়েছে খুবই চিকন আর খুবই টেস্টি মনে হয়েছে, যে এটা কীভাবে ওরা যে তৈরি করে। যথারীতি খুব ভালো লেগেছে এই ভাতের এই খাবারটা আমার কাছে, হ্যাঁ। তো ওদের ভাতগুলোর সাথে ওরা ছোট করে ছোট ছোট বাটিতে ওরা এই প্রেজেন্টেশন করছে। ওদের এই সালাডটা খুব জোস, সরিষার তেল দিয়ে করে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার খুবই ইচ্ছা ছিল এই খাবারগুলোর সাথে আমাকে ফার্স্ট ভাই কালো ভুনা না হলে আমার এটা টেস্ট চলে যাবে। সো চলে আসছে কালো ভুনা, দেখেন ভাই আল্লাহ, মানে এত সুন্দর, মানে কাঠের, মানে আমার সামনে দেখা যে এত পরিমাণ সেল ওদের কাঠ দিয়ে একদম মানে কাঠের চুলায় এই কালো ভুনাটা অরিজিনাল অথেন্টিকেট বলা হয়। নজিরপুর হোটেলের এই কালো ভুনাটা নওগাঁর সবচেয়ে বিখ্যাত, কেউ যদি যান এই কালো ভুনা অবশ্যই মিস করা যাবে না। তো দেখেন এখানে 6 পিস দিছে ভাই, আমার কাছে এত মজা লেগেছে, আর এগুলো ধরলে একদম ছিঁড়ে যাচ্ছিলো এরকম। তা আসি প্রথমে নিয়ে নিলাম, একদম দেখো দেখেন পিসগুলো কত বড় বড়, এটা ঢাকার পিসগুলো থেকে ছোটো ছোটো, আর ওখানে 6 পিস মাত্র 200 টাকা নিয়েছে। ও বলতেছে স্যার অনেক টেস্ট। তাই বললাম তাহলে ঠিক আছে, তুমি খেয়ে আমাকে বলো, তারপর আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো যথারীতি মানে খুব ভালো লাগছে। আর কালো ভুনার একদম অথেন্টিকেট একটা যে ছোঁয়া, এটা আমি এই নজিরপুর হোটেলে গিয়ে ভালো লেগেছে। তো এটার অনেক ইতিহাস আছে বললো, মেন স্টাফই নাকি মালিক হয়ে গেছে ওর কনফিডেন্টের কারণে। তো আমিও খেয়ে বলতেছিলাম দেখেন একদম হাত থেকে মানে ঝুরে পড়ে যাচ্ছে, এত
সফট, এত মজা লেগেছে আমার কাছে। 200 টাকা দিয়ে 6 পিস, তারপর লাস্টে আরও 1 পিস দেয়, খুবই ভালো লেগেছে। 7 পিস মতো থাকে। তো যথারীতি খাবার খাচ্ছি, খাওয়ার শেষের দিকে আমার মনে হয়েছে বলে একটা মিষ্টি আছে স্পঞ্জের, সে ভাই নিয়ে আসেন, এটা 50 টাকা করে। তো লাস্টে এটা খাওয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ আনা পরিপূর্ণ হইল। নওগাঁর পুরো ট্যুরটা আমরা এভাবে লাস্ট খাওয়ার মধ্যে দিয়েই এই ওদের হোটেল নজিরপুরে, এই হোটেলটাতে আমরা এই স্পঞ্জি মিষ্টিটা খুবই ভালো লেগেছে। যারা যাবেন তারা অবশ্যই মিষ্টিটা খাবেন। খাওয়ার পরে মিষ্টি খেলে সুন্নাত, নবী সুন্নাত, এই জন্য মাঝে মধ্যে আমি খাওয়ার পরে কোনো ডেজার্ট বা মিষ্টিটা খেই। তো আমার কাছে মনে হয়েছে ওদের মিষ্টিটা খুবই ভালো, যেহেতু নিজের হাতে তৈরি করে। একদম অথেন্টিকেট একটা ছোঁয়া আছে, একটা গ্রান আছে খাবারটার ভিতরে, হ্যাঁ। তো এরপরে ঢাকা চলে আসার পালা ছিল, কিন্তু আমরা চলে গেছি, যেহেতু আমাদের চাপায়ের কিছু ঐতিহ্য আছে, ওখানে আমরা কিছু টেস্ট করব, সেজন্য আমরা চাপায়ের দিকে মুভ করেছি। সো এই জন্য আমরা চাপায়ের যেহেতু লোকাল একটা বাস উঠে গেলাম, আসিফ বসে আছে, সো আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ব্লগে, আমাদের সাথেই থাকবেন।